আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭০৬ জন। মারা গেছেন ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য। টাঙ্গাইলে ওসি আক্রান্ত হয় ৭ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে। দেশে মহামারীর সর্বোচ্চ পর্যায়ে চলছে। জুলাইয়ের আগে পরিস্থিতির উন্নতি না হওয়ার আভাস বিশেষজ্ঞদের। বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করে চিকিৎসার পরামর্শ। করোনা পরিস্থিতি আগামীতে আরও কঠিন হবার আশঙ্কা ওবায়দুল কাদেরের। সরকার দেশকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনা মোকাবেলায় ৫,০৫৪ জন নার্স নিয়োগ চূড়ান্ত। ১৫ মের মধ্যে নিয়োগ পাবেন ২,০০০ চিকিৎসক। নামাজের জন্য মসজিদ খুলে দেয় খুশি মুসল্লিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় একদিনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৯৯ জন। এছাড়া ৭০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১২,৪২৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৩০ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। করোনা শনাক্তের ২ মাস পূর্তির দিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী মারা গেছেন ১৩ জন। বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে মৃত্যুর সংখ্যা জানানো না হলেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। এর আগে ১৭ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১৫ জন মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত একদিনে কমেছে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও আগের ২৪ ঘন্টায় ৭৯০ জন থেকে কমে হয়েছে ৭০৬ জন। আগের দিন কেউ সুস্থ না হলেও বৃহস্পতিবারের বুলেটিনে আরও ১৩০ জনের সুস্থ হওয়ার তথ্য দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫,৮৬৭। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে ৭০৬টি এবং এ পর্যন্ত শনাক্ত ১২,৪২৫। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩০ জন এবং এ পর্যন্ত ১,৯১০ জন। নতুন করে ২৪ ঘন্টা আইসোলেশনে এসেছে ১০৭ জন, ছাড় পেয়েছে ৪৩ জন এবং মোট আইসোলেশন বর্তমানে ১,৭৭১ জন। মোট ৩৪টি ল্যাবে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,০৫,৫১৩ জনের। আর এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে মোট ফোন এসেছে ৪২,৪৭,৩৬৭টি। বিভিন্ন শপিং মল, মার্কেট, মসজিদ খুলে দেয় একগুচ্ছ নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dhs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে মারা গেছেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। গত ৫ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন ডক্টর নাজমুল করিম চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর। অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারার সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। করোনার উপসর্গ নিয়ে বরিশালে মারা গেছেন একজন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক ও পুলিশ সহ আক্রান্তের সংখ্যা বাড়ছে। টাঙ্গাইলের গোপালপুর থানার ওসি করোনায় আক্রান্ত হওয়ায় এএসপি সহ ৭ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। বুধবার রাতে জ্বর ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এই ঘটনায় তার বাড়ি ও আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
চট্টগ্রামে 2 পুলিশ সদস্য সহ নতুন 11 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 140 জন। এ পর্যন্ত মারা গেছেন 12 জন। ময়মনসিংহ মেডিকেলে আরও 1 চিকিৎসক ও 2 স্টাফ আক্রান্ত হওয়ায় এই নিয়ে জেলায় শনাক্ত 194 জন। এ পর্যন্ত মারা গেছেন 5 জন। কুমিল্লায় নতুন 8 জন সহ আক্রান্তের সংখ্যা 116 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26 জন। টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান করোনা আক্রান্ত হওয়ায় এএসপি সহ 7 পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় মোট আক্রান্ত 44 জন। সাভারে নতুন 19 জন আক্রান্ত হয়েছে। তাদের বেশিরভাগই গার্মেন্টস কর্মী। বগুড়ায় একই পরিবারের 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকা থেকে বগুড়ায় গিয়েছিলেন। নীলফামারীতে 2 ব্যাংক কর্মকর্তা ও 1 শিশুসহ 6 জনের করোনা শনাক্ত। এই নিয়ে জেলায় আক্রান্ত 33 জন। গাজীপুরে হোম কোয়ারেন্টিনে থাকা 336 জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন 7 চিকিৎসক সহ 118 জন। মুন্সিগঞ্জে নতুন আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 211 জন। জয়পুরহাটে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত আরও 4 জনের করোনা শনাক্ত। জেলায় আক্রান্তের সংখ্যা 38 জন। হোম কোয়ারেন্টিনে আছেন 2152 জন। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। খুলনার পিসিআর মেশিনে আজ 22টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলির ফলাফল নেগেটিভ। খুলনায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। খুলনা জেলা ও মহানগরীতে মোট 16 জন করোনা রোগী রয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশিদা সুলতানার সাথে। তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগের মোট করোনা রোগীর সংখ্যা 182 জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে চট্টগ্রাম বিভাগে। গত 24 ঘন্টায় রেকর্ড 70 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 500 জন। এ পর্যন্ত মারা গেছেন 26 জন। ময়মনসিংহ বিভাগে আজ নতুন করে আরও 27 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে 22 জনই জামালপুর জেলার। এছাড়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 2 জন, জামালপুর জেলা সদরের 10 জন, ইসলামপুর উপজেলার 10 জন এবং মাদারগঞ্জ উপজেলার 1 জন চিকিৎসক সহ 2 জন, শেরপুর জেলা সদরে 1 জন চিকিৎসক সহ 2 জন এবং নেত্রকোনায় 1 জন রয়েছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 403 জনে। সর্বশেষ বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় 24 বছর বয়সী এক যুবক আক্রান্ত হওয়ার পর বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 49 জন। এর মধ্যে ডাক্তার রয়েছেন 9 জন, নার্স রয়েছেন 5 জন এবং 1 জন রয়েছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক। এছাড়া বরিশাল জেলায় সুস্থ হয়ে বাড়ি ফেরার রোগীর সংখ্যা হচ্ছে 30 জন। আমাদের সাথে কথা হয়েছে বরিশাল জেলা প্রশাসক SM অজির রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বরিশাল জেলায় ত্রাণ সামগ্রীর জন্য বরাদ্দ করা হয়েছে 3050 মেট্রিক টন চাল, যা দিয়ে এখন পর্যন্ত 1,60,900 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনার জন্য আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান করোনা ভাইরাস প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল 11টায় গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এজেন্ডার সংশ্লিষ্ট মাত্র 3টি মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভায় মূল্য সংযোজন কর ও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয় বলেও ব্রিফিংয়ে জানানো হয়। দেশে করোনা মহামারীর সর্বোচ্চ পর্যায়ে চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু অনির্দিষ্টকালের লকডাউন দিয়ে সংকট দূর করা যাবে না, ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লাগবে বলে মনে করছেন তারা। করোনার ছোবলে টালমাটাল বিশ্ব আর আতঙ্ক উদ্বেগে দেশের মানুষ। এই অবস্থায় দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। ফলে দফায় দফায় বাড়ছে জনসাধারণের অবাধে চলাচলে নিষেধাজ্ঞা। কিন্তু জীবন জীবিকার প্রশ্নে এভাবে আর কতদিন? বিশেষজ্ঞরা বলছেন করোনায় আপাতত দেশের অবস্থা বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো, তবে এটাই শেষ কথা নয়। আমেরিকা, ইউরোপ
বা ধরেন অন্যান্য দেশ যদি আমরা তুলনা করি তাহলে দেখবো যে আমাদের আক্রান্তের হার কিন্তু এখনও কম এবং মৃত্যুর হারও বলতে পারেন আল্লাহর রহমতে অবশ্যই বেশ কম। তো এই আসলে তো আমি যে কথাটা বলছি এটা কিন্তু লকডাউনটা মেনটেন করে। আমরা এখন মহামারীর সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা সেই সর্বোচ্চ পর্যায়ের প্রথম ঢেউ বলি আমরা, সেই প্রথম ঢেউটা কিন্তু অতিক্রম করছি। ঢেউর উচ্চতা কিন্তু দিন দিন বাড়ছে ক্রমান্বয়ে। আমাদের বাংলাদেশের সংক্রমণটা কিন্তু এখনো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় সংক্রমণ হচ্ছে, কমে যাচ্ছে, আবার 2 জায়গায় সংক্রমণ হচ্ছে, সেখানে কমে যাচ্ছে, আবার 4 জায়গায় হচ্ছে। মানুষের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আবারও গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। আমরা ঝুঁকিমুক্ত নই এ কথা কিন্তু নির্দ্বিধায় বলা যাবে। আমি যদি আমার নাগরিক দায়িত্ব পালন না করি তাহলে আমি যেমন আমাকে ঝুঁকির মধ্যে ফেলবো, আমার পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলবো, অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবো, পুরা দেশকে কিন্তু এইভাবে ঝুঁকির মধ্যে ফেলবো। সুতরাং আমরা এখনও আবার একই কথা বলছি, প্রয়োজন ছাড়া বাইরে যাব না, ঘরে অবস্থান করব, নিজেকে সুস্থ রাখবো, অন্যকেও সুস্থ রাখবো। শুধুমাত্র লকডাউন, অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে কিন্তু রোগটা দূর হবে না। আমাদের ঘরে ঘরে গিয়ে রোগ শনাক্ত করে তাদেরকে সুস্থ লোকদের কাছ থেকে আলাদা করে চিকিৎসা দিতে হবে। আমার ধারণা, যদি আমরা বর্তমান সময়ে এই যে বিভিন্ন এলাকা ভিত্তিক ছোট ছোট সংক্রমণের ঢেউ অব্যাহত থাকে এবং বড় ধরনের কোনো বিস্ফোরণ না ঘটে, তাহলে আমাদের হয়তো জুলাই আগস্ট মাস নাগাদ অপেক্ষা করতে হতে পারে পরিপূর্ণভাবে এই মহামারীর ঢেউটা শেষ হতে। স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনাগুলো দূর করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবার আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য দলীয় নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করছেন, যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগও জনগণের পাশেই আছে। জানান, দলের সহযোগী সংগঠন ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষে সারা দেশে 90,25,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। দেয়া হয়েছে 8,62,00,000 অর্থ সহায়তা। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে। 2008 সালের 7 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বর্তমানে করোনা আক্রান্ত 210টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। সামনে আরও কঠিন সময় আসছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এ দুর্যোগ মোকাবিলায়। করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের যে সংখ্যা সরকার দিচ্ছে, জনগণ তা বিশ্বাস করে না। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিছু আমলা আর চাটুকার স্বাস্থ্য কর্মকর্তাদের কথা ছাড়া আর কারো পরামর্শই শুনছে না সরকার। সরকার দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। গুলশান কার্যালয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে, অথচ সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের কোনো প্রণোদনা দেওয়া হয়নি। অবিলম্বে সাংবাদিকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। করোনা মোকাবেলায় সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। প্রশ্নটা হচ্ছে জীবনের, প্রশ্ন হচ্ছে নাথিং ইজ মোর প্রেশাস দ্যান লাইফ। আর এনারা খুলে দিয়েছেন শপিং মল, কেন? ঈদের বাজার করতে হবে। আর হচ্ছে যে না, ইকোনমিকে চালু রাখতে হবে। এতদিন কি করলেন? এই যে মধ্য আয়ের দেশে চলে গেলেন, ইকোনমি আপনার রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আপনি কি করেছেন এদিন? কারণ আপনার পুরোটাই মিথ্যা কথা বলে এসছেন, মানুষকে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন। বর্তমান সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের। আপনি যে কথাগুলো বলেন, আপনি কি সেটা পরে আবার শোনেন যে কি বলছেন? শোনা উচিত এই জন্যে যে তাহলে আপনি নিজেই বুঝবেন যে জনগণ আপনার কথাগুলো বিশ্বাস করছে না।
তাহলে নিজেই বুঝবেন যে এই কথাগুলো সঠিক নয়। আজকে সরকারের তরফ থেকে যে আক্রান্ত এবং অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ইনফরমেশন ডেটাগুলো দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ তা বিশ্বাস করে। করোনা মহামারীতে বিএনপি তার সাধ্যমতো জনগণের পাশে দাঁড়াচ্ছে বলে জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় ৫,০৫৪ জন নার্সের নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের বিষয়টি জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই নার্সদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিড ডিটেক্টেড হাসপাতালের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের ১৩ মে ২০২০ খ্রিস্টাব্দে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। গত ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ২,০০০ চিকিৎসক ও ৬,০০০ নার্সের নিয়োগের জন্য চিঠি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ কর্ম কমিশনের দেয়া তালিকা থেকে এই ৫,০৫৪ জন নার্সকে সাময়িকভাবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৫ মের মধ্যে ২,০০০ চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে মসজিদে আদায় হয়েছে তারাবির নামাজ। এছাড়া ৫ ওয়াক্ত নামাজ, জুমা নামাজ সহ সব ধরনের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেশের সব মসজিদ। মসজিদ খুলে দেওয়ায় বেশ খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা ভাইরাস রোধে মুসল্লিদের জন্য মসজিদের গেটে হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানি ও হাত ধোয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দীর্ঘ ১ মাস পর মসজিদের জামাতে নামাজ আদায় করতে পেরে শান্তি বোধ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাসা থেকে ওযু করে এবং সুন্নাত নামাজ পড়ে আসেন তারা। কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ৩ ফুট দূরত্ব ও এক কাতার বাদ দিয়ে কাতার তৈরি করার সিদ্ধান্ত মেনে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। দেশে করোনা ছড়িয়ে পড়ায় ১ মাস আগে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাড়িতে নামাজ আদায়ের নির্দেশনা জারি করেছিল সরকার। এর আগে শারীরিক দূরত্ব বজায় রেখে আজ জোহরের থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন সুস্থ মুসল্লিরা। করোনা ঝুঁকির মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি ছিল বেশ। দীর্ঘদিন পর মসজিদে আসার সুযোগ পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। করোনার ঝুঁকি কমাতে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মসজিদে সাধারণ মুসল্লিদের উপস্থিতি রোধ করা হয়েছিল। ১ মাস পরে ১২টি শর্ত দিয়ে বৃহস্পতিবার জোহরের নামাজ থেকে মুসল্লিদের জন্য মসজিদ আবারও খুলে দেওয়া হলো। নির্দেশনা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। একটা পরিস্থিতিতে আমরা এটা পারি নাই করতে এতদিন। যাই হোক, এখন আল্লাহর রহমতে আল্লাহ যে আমাদেরকে এত বড় একটা নসিব দিয়েছেন, এত বড় তৌফিক দান করছেন যে দুনিয়ার মধ্যে এখনো জীবিত থেকে আমরা আসতে পারছি। নামাজও পড়তে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, বাকিটা সেভ করার মালিক আল্লাহ। আল্লাহর ঘরে আমরা আসবো, যে নিয়মগুলো বলা হয়েছে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে আমরা যথাযথভাবে নামাজ পড়ব। এক কাতার অন্তর ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন বায়তুল মোকাররমে। এতদিন পর মসজিদে আসতে পেরে বেশ খুশি মুসল্লিরা। মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান হলো মসজিদ, সেখানে আইসে যে নামাজ পড়লে যে আরাম পাওয়া যায় না, কোথাও এত আরাম পাওয়া যায় না। শান্তি পাইলাম, নামাজটা পড়ে তৃপ্তি পাইলাম। বায়তুল মোকাররমের পরিচালক জানান, মুসল্লিদের করোনা ঝুঁকি কমাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। নির্দেশনাকে আমরা ফলো করে আমরা মসজিদে সকাল থেকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদে মুসল্লিদের নামাজের উপযোগী করে আমরা রেখেছি। এদিকে রাজধানীর অন্য মসজিদগুলোতে নিয়ম মেনে মুসল্লিরা নামাজ আদায় করেন। তোর থেকে ভালো লাগতেছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন চিরদিনের জন্যই আমাদের এই খোলাই থাকে। মানে জন্মলগ্ন থেকে পড়ে আসছে যেটা, এটা একটা মহামারীর জন্য আমরা আর পড়তে পারি নাই। এখন এই যে রমজানের একটা উপলব্ধি আমরা করতে পারি না, এখন মনে হইতেছে রমজানের উপলব্ধিটা আবার ফিরে আসবো আর কি। বর্তমানে মসজিদে শুধু ফরজ নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বে বৃহস্পতিবার গেল কয়েক ঘন্টায় নতুন করে ২,০০২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২,৬৭,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৩৮,৬১,০০০-এরও বেশি। করোনার সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে বুধবার ২,৫০০-এর বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ৭০০ নাগরিক মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৭৬,০০০-এর কাছাকাছি। আক্রান্ত ১২,৭০,০০০ ছাড়িয়েছে।
মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে 649 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 30,000, শনাক্ত 2 লাখেরও বেশি। ইটালিতে আরও 250 মানুষের মৃত্যুতে সেখানে মৃতের সংখ্যা 30,000। স্পেনে বৃহস্পতিবার নতুন করে 213 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 26,000 ছাড়িয়েছে। ফ্রান্সে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে 26,000-এর কাছাকাছি। এদিকে ভারতে গেল একদিনে 92 জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে 1,787 জন। আরও 3,500-এর বেশি শনাক্ত হয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 53,000-এর বেশি। আর পাকিস্তানে মারা গেছে 585 জন, শনাক্ত 24,000-এরও বেশি। করোনা প্রতিরোধে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অনলাইন ও সংসদ টেলিভিশনের মাধ্যমে কিছু ক্লাস হলেও তা সবার কাছে পৌঁছচ্ছে না। আবার তাতে নানা ধরনের সীমাবদ্ধতাও রয়েছে। এজন্য সিলেবাস সম্পন্ন না হওয়ার আশঙ্কায় রয়েছে লাখো শিক্ষার্থী। শিক্ষাপঞ্জি পিছিয়ে যাওয়ায় শঙ্কা শিক্ষাবিদদেরও। তাই সবার কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার আরও উপায় খুঁজে বের করার পরামর্শ তাদের। কোমলমতি শিক্ষার্থীদের হইচয়ে মুখর থাকার কথা এসব স্কুল ক্যাম্পাস। এখন মূল গেটেই ঝুলছে তালা। সবকিছু নীরব। এই নীরবতা থামিয়ে দিচ্ছে কোমলমতিদের শিক্ষাপঞ্জিও। করোনা প্রতিরোধের অংশ হিসেবে সারা দেশে স্কুল কলেজ বন্ধ রেখেছে সরকার। 16 মার্চ থেকে এখন পর্যন্ত কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সংসদ টেলিভিশনে ক্লাস পরিচালনা হচ্ছে। তবে এটার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন কখন কোন শ্রেণীর ক্লাস হবে অনেকে জানতে পারছে না। গুরুত্বপূর্ণ সব বিষয় এখানে পড়ানো হচ্ছে না। আর সবচেয়ে বড় বিষয়, শিক্ষার্থী পড়া বুঝতে পারছে কিনা তা বোঝার কোনো উপায় নেই টেলিভিশন মাধ্যমে। স্কুল কবে খুলবে জানি না, কোথায় থেকে কোন পর্যন্ত পরীক্ষা হবে জানি না, রেজাল্ট কি হবে জানি না, মনে হয় খারাপ হবে। আব্বু আম্মু যা পড়ে তাই পড়ি, মাঝে মাঝে সংসদ চ্যানেল দেখি। কবে যে স্কুল খুলবে, অনেক দিন ভালো লাগে না। স্কুল খুললে আরো পড়ালেখা হবে। সংসদ টেলিভিশনে বাংলা মিডিয়ামদের ক্লাস হচ্ছে, আমার কোনো কাজ আসছে না। রাজধানীর কিছু উন্নত স্কুল অবশ্য অনলাইনে ক্লাস পরিচালনা করছে। শিক্ষার্থীরা বাসায় বসে পড়া করছে ইলেকট্রনিক ডিভাইস সামনে রেখে। এতে শিক্ষার্থীরা স্কুলের পরিবেশ থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও সম্ভব হচ্ছে না। স্কুলে থাকলে আমরা মিসদের যেরকম সরাসরি প্রশ্ন করতে পারতাম, এখানে আমরা সেভাবে প্রশ্ন করতে পারি না। অনলাইনে ক্লাসে যে সরাসরি আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারছি না এরকমটা নয়, আমরা মিসদের মেসেজ লিখে পাঠাচ্ছি, মিসরা আমাদের কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করছে। শিক্ষাবিদ রাশেদা কি চৌধুরী বলছেন, অনলাইন টিভির মাধ্যমে সবার কাছে পৌঁছানোর সুযোগ নেই। নতুন কোনো পদ্ধতি খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। যেভাবে কাজ করে চলেছি তাতে আমরা সবার কাছে কি পৌঁছতে পারছি? নীতি নির্ধারকরা উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে। কারণ একটি বিশাল জনগোষ্ঠী চর হাওর বাওর প্রত্যন্ত অঞ্চলে 40% উপরে যাদের বাড়িতে টিভি নেই, যাদের ঘরে রেডিও নেই, যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না, তাদের কাছে কি করে পৌঁছাবে? বর্তমান ঘোষণা অনুযায়ী আগামী 30 মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা দুর্যোগে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে এমন দুশ্চিন্তার মধ্যে কিছুটা আশার কথা শুনিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলতি সপ্তাহে প্রকাশিত সাময়িকীটির মূল্যায়নে বাংলাদেশের আর্থিক খাত তেমন একটা ঝুঁকিতে নেই। করোনা বাস্তবতায় দ্য ইকোনমিস্টের এই মূল্যায়নে বাংলাদেশের জন্য আশা জাগানিয়া বলেছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। করোনায় বিশ্ব অর্থনীতি কোন দিকে যাচ্ছে কারোই যখন জানা নেই, তখন দিন দিন দুশ্চিন্তা বড় হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের। এমন বাস্তবতার মধ্যে সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্টের প্রতিবেদন হতাশাই কমায়। অর্থনৈতিক সক্ষমতা বিচারে তাদের করার প্রতিবেদনে বিশ্বের 66 উদীয়মান দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। আর দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানও শীর্ষে। দ্য ইকোনমিস্ট বলছে, জিডিপি সাপেক্ষে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, সুদ ঋণে অন্যান্য খরচ রিজার্ভের পরিস্থিতি, এই 4 সূচকে বাংলাদেশের অবস্থান মোটামুটি শক্তিশালী। দি ইকোনমিস্ট একটা পত্রিকাতে বাংলাদেশকে এখনো 9 নম্বরে রেখেছে অবস্থানে ওয়ার্ল্ডে, যেখানে ইউএই, পাকিস্তান তো অনেক পরে, ইন্ডিয়া এবং অনেক বড় বড় দেশের চেয়েও এখনো বাংলাদেশের ইকোনমিকে শক্ত ইকোনমি বললেই সবাই ধরে নিয়েছে। সুতরাং আমরা যাতে প্যানিক না হই,
আমরা যাতে সঙ্গত বিষয়গুলোকে বিবেচনায় রেখে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্যত হই। বৈশ্বিক যে উদীয়মান ৬৬টি অর্থনীতির ভিতরে বাংলাদেশের আর্থিক সক্ষমতাকে নবম ভালো অবস্থায় রয়েছে বিবেচনা করাটি এটি অবশ্যই এই ধরনের একটি সংকটকালে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি। একটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, এই শক্তিটা কতখানি ধরে রাখা সম্ভব হবে সেইটা নির্ভর করবে আমরা কত সতর্কতার সাথে আমাদের সীমিত সম্পদ এফিশিয়েন্টলি ব্যবহার করি। বিদেশ থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকবে বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক উৎস থেকে ঋণ প্রত্যাশা করছে, বিশেষ করে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক EIIB অথবা ইসলামী উন্নয়ন ব্যাংক IDB, এই ধরনের সংস্থাগুলো কিন্তু বাংলাদেশের মতো অর্থনীতির যে আর্থিক সক্ষমতা ঋণ ফেরত দেবার সেই বিচারে কিন্তু বাংলাদেশকে ঋণ দিতে তারা উৎসাহী হবেন। অর্থনীতিবিদরা মনে করেন করোনা পরিস্থিতিতেও বৈদেশিক ঋণ কমানোর সুযোগ বাংলাদেশের কাজে লাগানো উচিত। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, লোকাল মার্কেটে বেশি ছিল, কাজে এখন বিপিসিও যদি তার যেসব লোন আছে পাবলিক ব্যাংকের কাছে সেগুলো যদি কিছু শোধ করে দেয়, সেইখানেও কিন্তু সরকারের যে বড়োয়িংটা, পাবলিক বড়োয়িং, সেটা কিন্তু কমে আসবে। দ্য ইকোনমিস্টের তালিকায় শীর্ষে রয়েছে বতসোয়ানা, আর সবচেয়ে শেষের অবস্থান ভেনিজুয়েলার। GM হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজপথে যানবাহনের চাপ বেড়ে গেছে। যাত্রীবাহী বাস ছাড়া আর সব ধরনের ব্যক্তিগত আর হালকা ও ছোট যানবাহন রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। আর জীবিকার প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে সেনাবাহিনী। করোনা মোকাবেলায় সরকার ছুটির মেয়াদ বাড়ালেও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয় কিছুটা শিথিল করায় রাজধানী জুড়ে মানুষের চাপ প্রতিদিনই বাড়ছে। আর সেই সাথে বাড়ছে যানবাহনের চাপ। বাস ছাড়া আর সব ধরনের হালকা ও ব্যক্তিগত যানবাহনের সয়লাভ পুরো রাজধানী। অফিস সময়ে ট্রাফিক সিগন্যালগুলো ফিরে যায় পুরনো চেহারায়। আজকে যদি অফিসের সময়টা এই সময় যে ব্যক্তিগত যে যানবাহন যেগুলো প্রাইভেট কার, মোটরসাইকেল বা অ্যাম্বুলেন্স, সিএনজি, কিছু রিক্সা, এগুলো মানে আগের চেয়ে একটু মানে দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে। এর মাঝেই জনসাধারণকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল পেট্রোলিং করছে তারা। মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা গেছে ঘনবসতিপূর্ণ এলাকায় টহলের মাধ্যমে পেট্রোলিং করছে তারা। আর বাজার এলাকায় মাইকিং করে মাস্ক বিতরণ করে বাজারে যাওয়া লোকদের সচেতন করছে সেনাবাহিনী। লোকজন জীবিকার তাগিদে বাসা থেকে বের হচ্ছে, বাট তাদের মধ্যে যে সামাজিক দূরত্বটা বজায় রাখার কথা সেটা যাতে তারা বজায় রাখে, এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এবং এর পাশাপাশি তাদের সাথে যে পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট যেমন মাস্ক, গ্লাভস, এগুলো যাতে তারা ব্যবহার করে এবং কোনো জায়গায় যাতে অকারণে কোনো জনসমায়েত না হয়, এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। লোকজনের চলাচলটা এবং গাড়ি ঘোড়ার চলাচলটা অনেকাংশে বেড়ে গিয়েছে, তো এই কারণে আমরা মোবাইল থাকছি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং বের হলে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ীদের দাবির কারণেই মার্কেট খোলা হয়েছে, তবে এ নিয়ে সরকারের কোনো চাপ নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। টিপু মুনশি জানান, শনিবার থেকে 25 টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। রমজান উপলক্ষে অন্য বছরের চেয়ে এবার 10 গুণ বেশি পণ্য মজুত করার কারণেই করোনা পরিস্থিতিতে টিসিবির ভালো সেবা দিতে পেরেছে। নিত্যপণ্যের যে মজুদ আছে আগামী 4 মাস সরবরাহ ও দামে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। জানান, করোনার কারণে বিভিন্ন দেশ যেন ক্রয় আদেশের বাতিল না করে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকদের চিঠি দেওয়া হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা করতে। নির্দেশ দেন, করোনার কারণে কাউকে ছাঁটাই করা যাবে না। রেলে ভারত থেকে পণ্য আমদানি করতে হিলি, বিরল, দর্শনা ও বেনাপোল এই 4টি রুট নির্ধারণের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের কাছে যে দরখাস্তটা এসেছে সেটা দোকান মালিক সমিতি যেটা আছে তার সভাপতি, আপনারা সবাই তাকে চেনেন, যিনি একসময় BCCI ভাইস প্রেসিডেন্ট ছিলেন, হেলাল সাহেব, উনি আমাদের কাছে দরখাস্ত করেছেন। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমরা ক্যাবিনেট যেখানে ঊর্ধ্বতন সেখানে পাঠিয়েছিলাম ব্যাপারটা দেখার জন্য। সেই বিবেচনাতেই এটা খোলা হয়েছে। আমরা কিন্তু কোথাও বলি নাই তাদের দোকান খুলতেই হবে। আমরা বলেছি তারা খুলতে পারে, যদি সেই সমস্যা তারা ব্যবহার করতে পারে তাহলে তারা খুলবেন না, অথবা তারা ব্যবস্থা করবেন, অর্থাৎ নিজেরাই করবেন। বড় মার্কেটগুলো তারা খুলবে না বলে দিয়েছে।
জীবিকার মানুষের আবেগের প্রতি সম্মান দেখিয়ে স্বল্প পরিসরে মার্কেট আর মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় তিনি কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের প্রতিটি মার্কেট ও বিপণী বিতানের সামনে ডিসইনফেকশন চেম্বার বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় শুরুতে জটিলতা তৈরি হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পার্ল হারবার ও 9/11-এর হামলার চেয়েও করোনা ভাইরাস মারাত্মক হামলা মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার জাপানও করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে। আর করোনা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য চালু না করার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম লাখো মানুষের প্রাণ বাঁচাতে সামর্থ্যবানদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে চীনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ করোনা ভাইরাস। বলেন, এর আগে এমন হামলা আর হয়নি। করোনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার এবং 2001 সালে টুইন টাওয়ারের হামলার চেয়েও খারাপ হামলা বলে উল্লেখ করেন তিনি। এছাড়া বিশ্বজুড়ে করোনার বিস্তারের জন্য চীনকে আবারও দোষারোপ করেন ট্রাম্প। তবে মহামারী ঠেকাতে চীনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে হোয়াইট হাউস এই গুজব ছড়াচ্ছে বলে উল্টো অভিযোগ করেছে বেইজিং। অন্যদিকে নিউজিল্যান্ডে বিধি নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। আসছে বুধবার থেকে স্কুল, অফিস, রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে দেশের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন নাগরিকরা। 100 জন পর্যন্ত অংশ নিতে পারবেন কোনো বিয়ের অনুষ্ঠানেও। তবে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও শনিবার থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তারা বলছে, অর্থনীতি সচল রাখতেই এই সিদ্ধান্ত। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় শিশুসহ অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে 5000-এরও বেশি মানুষ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরের এলজি কেমিক্যাল পলিমার কারখানায় গ্যাসের লাইনে ভোররাত 3টার দিকে লিক হয় বলে জানিয়েছে স্থানীয় দূষণ নিয়ন্ত্রণ বিভাগ। গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্কে ঘর ছেড়ে পালাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ায় এ পর্যন্ত কয়েকশো মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অধিকাংশই চোখ জ্বালায় এবং শ্বাসকষ্টে ভুগছেন বলে অভিযোগ করেছেন। বিষাক্ত গ্যাস আশেপাশের 2-3 কিলোমিটার ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। গ্যাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে মাস্ক বা ভেজা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় আরও 13 জনের মৃত্যু, শনাক্ত 706 জন। মারা গেছেন ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য। টাঙ্গাইলে ওসি আক্রান্ত হয়, 7 পুলিশ সদস্য কোয়ারেন্টিনে। দেশে মহামারীর সর্বোচ্চ পর্যায়ে চলছে। জুলাইয়ের আগে পরিস্থিতির উন্নতি না হওয়ার আভাস বিশেষজ্ঞদের। বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করে চিকিৎসার পরামর্শ। করোনা পরিস্থিতি আগামীতে আরও কঠিন হবার আশঙ্কা ওবায়দুল কাদেরের। সরকার দেশকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনা মোকাবেলায় 5054 জন নার্স নিয়োগ চূড়ান্ত। 12 মের মধ্যে নিয়োগ পাবেন 2000 চিকিৎসক। নামাজের জন্য মসজিদ খুলে দেয় খুশি মুসল্লিরা। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।